প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জুল্লাস বাদশা শেখ এবং তৃণমূল কর্মী আব্দুল মালেক এছাড়াও অন্যান্যরা। বেশ কিছুক্ষণ আলোচনা করার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন সেই সম্পর্কে সাংবাদিক বৈঠক করলেন ভগবানগোলা ২ ব্লকের প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি জুল্লাস বাদশা শেখ এবং তৃণমূল কর্মী আব্দুল মালেক সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রাক্তন ব্লক সভাপতি জুল্লাস বাদশা শেখ এবং আব্দুল মালেকের পক্ষ থেকে এলাকার সকলকে বার্তা প্রদান করা হলো, আপনারা কোনো ভয়ভীতি করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সবার সঙ্গে আছে। এছাড়াও যে সমস্ত বিধায়ক এবং সাংসদেরা মুখ্যমন্ত্রীকে ল্যাং মেরে চলে গেছে তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রাক্তন ব্লক সভাপতি জুল্লাস বাদশা শেখ এবং তৃণমূল কর্মী আব্দুল মালেক। এ বিষয়ে বিস্তারিত কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খরিবনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আচ্ছা, আপনারা দিদির কাছে গেছিলেন, কি বার্তা দিলেন দিদির পক্ষ থেকে? দেখুন, আমরা দিদির কাছে এ কারণে গিয়েছিলাম যে আমাদের এই বিধানসভায় বিশেষ করে এখন পশ্চিমবাংলার মধ্যে সবথেকে তৃণমূলের ভোট বেশি। যদি আপনি ধরেন যে 21, তাহলে 21-এ আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে 1,06,000 লিড হয়েছিল। আমাদের 26-এ এটা প্রায় 57,000-এর অ্যাবাভ লিড হয়েছে, 56 সামথিং। হ্যাঁ, এরকম। যাই হোক, তো এবার আমাদের তো ট্রাইব্যুনালে মোটামুটি 47,000 আছে, তো ওই ভোটটা তো তৃণমূলেরই ভোট ধরে নেব। তো যাই হোক, এতগুলো মানুষ দিদিকে ভালোবাসে এবং দিদিকে ভোট দিয়েছে। এখন মানুষ তো বিপদের মধ্যে, এখন এই মানুষগুলোর পাশে কেউ নাই। যেমন আমাদের এখানকার আবু তাহেদ, উনিও নাই, আমাদের এমপি নাই, এমএলএ নাই, এবং সাকিব তো মারা গেছে, সুফিয়ান দা তো কংগ্রেসে চলে গেছে। এখন এই মানুষগুলো আমাকে বিভিন্ন দিক থেকে ফোন করছে। এখন বর্তমানে চরের দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা ধমকি দেওয়া হয়েছে, তোমরা বাংলাদেশের লোক, হ্যান ত্যান, তোমাদেরকে তুলে দেবো, এরকম একটা বিষয় আমাকে ওরা সব ফোন করলো, চরের লোক। আমি বললাম যে কি আবার আমাকে হাল ধরতে হবে? তো ঠিক আছে, মানুষের জন্য কাজ। তো আমি দেখেন 4 বারের সভাপতি, আপনারাও জানেন বিষয়টা। হ্যাঁ, 4 বারের সভাপতি আমি। সাকিরের সময় সভাপতি ছিলাম, সুব্রতদার সঙ্গে সভাপতি ছিলাম, আমি ওই মোহাম্মদ আলীর সময় ছিলাম, আমি পাতিস্তানের সময় ছিলাম 4 বারের সভাপতি। তো মানুষ যখন আবার দায়িত্ব দিছে, তো এই সময়তে মানুষের দুঃখের সময় মানুষের পাশে দাঁড়িয়ে, তার জন্য দিদির কাছে গেছি। দিদি এমন একটা কথা আমাকে বলেছে, এমন কিছু আমাদের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে মানুষ যদি বিপদে পড়ে তো দিল্লি পর্যন্ত দিদি আমাদের বার্তা পৌঁছে দেবে, এবং এই বার্তাই দিয়েছে। এবং যেটা শেষ কথা, আপনারাকে আমি একটু ইশারাই বলি, সেটা 3 বছরের মধ্যে কোনো না থাকবে দিল্লি বিজেপি সরকার, না থাকবে বাংলায়। এটা আমি বলে দিলাম, বাস। ভগবানগোলা বিধানসভায় এখন কি বিধায়ক তো কোথায় তৃণমূলের বিধায়ক? তো বিজেপির বিধায়ক। আপনারা তো, হ্যাঁ, দিদিকে আমি এটাও বলেছি, আসবার সময় ওখানে বলেছিলাম, অনেকে ছিল। হ্যাঁ, দিদি ঢুকে গেছিলো, যদিও ঘরের মধ্যে ঢুকে গেছিলো, তো অনেকেই ছিল। আমি বলেছিলাম, যেহেতু তো আমাকে তো পুরো বিধানসভার দায়িত্ব আমি নেই, একটা সময় টুয়ের আমি তো পাঠাবেন, আমি গাড়িতেই আছি। আপনারা তো কালকে দেখেছেন কি হয়েছে, কালো পতাকা দেখেছেই তো করেছে, তা আমি আসতেই পারিনি। তো আমি বলে দিই যে মানুষ বিচার করবে। এই যে মানুষ ভোট দিয়ে তাকে পাঠিয়েছে, আজকে বিজেপির কাছে সে বিক্রি হয়ে গেছে, তো মানুষও বিচার করবে। আমরা কিছু করব না। আর আমরা বিজেপির সাথেও, বিজেপি যদি পরও আমরা কোনোদিন আসি, বিজেপিকে কোনোদিন মারবো না, কিন্তু এদের বিচার আমরা করব, এটা বলে দিলাম। তৃণমূল আর বিচার করবে। ভগবানগোলা স্টেশন চত্বরে দেখা পোস্টার, হ্যাঁ, বিধায়ক নিখোঁজ পোস্টার ভগবান স্টেশন চত্বরে। এটা হচ্ছে বিজেপির একটা বিজেপির, সত্য কথা বলছি এটা। আরে কে বিজেপির টোটাল, ওরা বলছে ডবল ইঞ্জিন সরকার, তো কে বলুন তো যে একজন বিজেপির বিধায়ককে হাইজ্যাক করবে, একজন বিজেপির বিধায়ককে মারবে, এরকম ক্ষমতা কারো আছে? এটা একটা বিজেপির চক্রান্ত, এটা কিছু ছেলেকে ফাঁসার জন্য রণকৌশল। রিয়াজ সরকার তৃণমূল জিতে এখন বিজেপির। হ্যাঁ, বিজেপির কেন? ও যদি বলতো যে এর আগে, ওরা তো বলতেই পারতো যে দিদি অভিষেকের জন্য ভরাডিবি হয়েছে, অভিষেককে চোরকে প্রমাণ করতে পেরেছে, আমরা দলটা করবো না, তাহলে দিদি ভাবতো। তা না করে বিজেপিতে যাচ্ছে। এখন পর্যন্ত অভিষেক যে চোর তার প্রমাণ কি করতে পেরেছে? পারেনি। তাহলে এরাই চোর, যারা গেছে তারাই চোর। এই যে এমপি এমএলএ গেছে, অথচ দিদি তাকেই বারবার জেলা সভাপতি করেছে, তাকে 2 বার এমপি করেছে। হ্যাঁ, আমি জানি, কারণ ও যখন দলে থেকে আছে তখন আমরা দলে থেকে মাইনাস করে দিয়েছে। আমরা দলটা করতে পারিনি, কিন্তু কি আমরা ভোটার হয়েছিলাম,
আজকে মানুষ আসছে, মানুষের অবশ্যই কাজ করব। বলছিলাম যে তৃণমূলের যিনি এখানকার বিধায়ক তিনি তো এখনও কোনো দলে যুক্ত হননি, তাহলে বিজেপির কেন বলছেন আপনি? কেন আপনারা দেখলেন না? গোটা বাংলার লোক দেখেছে, গোটা বাংলার লোক দেখেছে। শুভেন্দু অধিকারী এদের সঙ্গে কথা বলেছে, আপন আপন সব ঘরে ঘরে ঢুকে। তো আবার কি আর কি বোঝায় এখানে? এটা গোটা বাংলা দেখেছে, আমার বলার তো কিছু নেই। 59-এর মধ্যে লিস্ট আছে। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একজন বিধায়ক রানিং মুখ্যমন্ত্রীর কাছে তার বিভিন্ন দরবার নিয়ে যেতেই পারে। হ্যাঁ, এর আগেও তো এসে শুভেন্দু অধিকারী তো গেছে, মমতা ঘরে ঘরে ঢুকে নিয়ে একবার কথা বলেনি, সেটা আলাদা, ওটা হতেই পারে। এখন আমাদের বিধায়ক অনেকগুলো আছে, এখনও 18-19টা মনে হয় আছে, তারা যেতে পারে, কাজের জন্য যেতেই পারে, একজন মুখ্যমন্ত্রীর কাছে বলতে পারে আমি যেতে পারি। এখনও যোগদানও তারা করেনি। এখন যদি আপনি বলেন যে গাধায় মাল বয়েছে, তো ঘোড়া তো মাল বয়, ঘোড়া তো মাল বয়, তো মাল তো দুজনেই বয়। গাধার ঘোড়ার সাথে কি আপনার পার্থক্য কি আছে? আচ্ছা, এই বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল, তারপরেই দেখা যাচ্ছে একের পর এক বিস্ফোরক। কখনো অভিষেককে বলছে চোর, কখনো অভিষেকের পিএ, বা কখনো বলছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই যে চোর বলছে, এখন পর্যন্ত না এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে উনি তো বলেছেন মমতার গায়ে যেন কোনো হাত না পড়ে, মমতা ভালো লোক, ওর সুতো পরিমাত্র, ও তো নিজেই তো বলেছে, কোনো দোষ নাই। এখন অভিষেক, তো অভিষেক যে চোর, তো চোরটার তো প্রমাণ করতে হবে রে বাবা। কতবার ইডি সিডি হ্যান ত্যান ধরলো, এই যে ডিম ছুড়লো, ছেলেটাকে মেরেই দিচ্ছিল কদিন আগে, ছেলেটাকে মেরে দিচ্ছিল, আমার থেকে অনেক 20 বছরের ছোটো। হ্যাঁ, ও মেরে দিচ্ছিল ছেলেটাকে, তার জন্য আমি বলছি ছেলেটাকে মেরে দিচ্ছিল। এটা কেউ গোটা বাংলার লোক দেখলো। আর যারা আজকে এই যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, যারা এই এমপি এমএলএগুলো আছে চলে গেল, আমি বলবো যে এরাই হচ্ছে সবথেকে বড় চোর। এই দলটাকে এরাই ফাঁসালছে। আমাদের দল হেরেছে, আমরা বসবো, আমরা দিদিকে বলবো যে অভিষেকের নেতৃত্ব দলটা আমরা করেছি, আমাদের ভরাডুবি হয়েছে, ওকে বহিষ্কার করা হোক, সাসপেন্ড করা হোক, দল থেকে ছাঁটাই করা হোক। তা না বলে এরা কী করলো, বিজেপির সঙ্গ নিল, স্টার্ট নিল। তার মানে কি এরাই চোর? অভিষেক কিছুই জানে না, এসব বিষয়ে জানতোই না হয়তো, এরা যা করেছে এই গ্রুপটাই করেছে হয়তো। যারা আজকে অ্যাকচুয়ালি তো ওরা জিতে নিয়ে মানে কি, আমরা তো হারিনি, আমাকে হারিয়েছে। এসআইআর করলো, আমাদের এই যে ট্রাইব্যুনালে প্রায় 36 লাখ ভোট আছে, তার মধ্যে মুসলমান ভোটই প্রায় 25 লাখ। তো সবাই তো জানে মুসলমান ভোটটা বিজেপিকে দেয় না। আর যে হিন্দু ভোটগুলো আছে এটা কট্টর মানে কী বলবো, মানে তৃণমূলপন্থী, ওরা জেনে জেনে 7 নম্বর ফর্ম দিয়ে কেটেছে। তো এটা তাহলে আপনি যদি এই 36 লাখকে যদি ভাগ করেন 294, প্রায় 12,000 র্যাবাব, 12,200, প্রায় 14টা করে 14-15টা করে ভোট পড়ে গড় প্রত্যেকটা কেন্দ্র, একটা কেন্দ্রে 1,000 ভোটে হার জিত হয়। তারপরেও যে ওরা দেখলো যে কি আমরা হেরে যাচ্ছি, মানে কি তারপরেও আমাদের হচ্ছে না, কারণ কি এসআইআরই ভোটটা মমতার করে দিচ্ছিল, হচ্ছে না। তারপর ওরা কী করলো, 7টা জেলায় ইভিএম হ্যাক করলো। ইভিএম হ্যাক করার পরে তাতেও দেখলো মমতা ব্যানার্জি জিতছে, কারণ এই 7টা জেলায় 72-73টা সিট, আর এমনি 30-40টা পেতো, মানে 112টারও বেশি হচ্ছিল না। তারপরে মেরে আমাদের যে এজেন্ট ছিল, এজেন্টদেরকে দিদিকে ডাইরেক্ট মেরে বের করে দিয়েছে, তো ইভিএম পুড়িয়ে দিয়েছে। আর কি বলবো, এটা তো চাক্ষুষ প্রমাণ হয়ে গেল 1 মাসের মধ্যে। এখন তো সংগঠন, এখন তো মানে ব্লকে সংগঠন পুরো ভেঙে দিয়েছেন বর্তমানে। নতুন আবার সংগঠন কীভাবে ভাবছেন, কি আগামী কি ভাববেন? এটা দিদি আছে, আমাদের রাজ্য নেতৃত্ব যথাসম্ভব তৈরি হয়ে গেছে, এটা নিয়ে এখন পর্যন্ত দিদি কিছু বলেনি। কাকে দায়িত্ব দেবে, যাকে দায়িত্ব দেবে আমরা মেনে নেব। তো যতদিন দায়িত্ব না দিচ্ছে ততদিন আমি দিদির কাছে, যদি মানুষ কোনো অসুবিধা পড়ে ডাইরেক্টলি দিদির কাছে আমি কাগজপত্র নিয়ে যাব। এটা আমি দিদির সাথে মিট করে এসেছি, ডাইরেক্ট আমি তাদের হয়ে কাজ করবো এইটুকু। তারপরে যাকে দায়িত্ব দিবে, কিছু প্রবলেম হলে আমাকে ফোন, হ্যাঁ কিছু প্রবলেম হলে ফোন করবে, আমার নম্বর সব মানে টোটাল, হ্যাঁ, বা ফ্যাক্স পাঠিয়ে দেবো তাড়াতাড়ি করে। আচ্ছা, মানে যারা সবার সকলের নামেই এক না কোনো না কোনো দুর্নীতি অভিযোগ রয়েছে, তারা কে নাকি ভবিষ্যতে কাজ করবে ভাবছেন? তারা চলে গেলে ভালো। 1,06,000 লিড আছে, তার মধ্যে 50টা চলে গেলে কি যায় আছে? 10টা, আরে এই ব্লকে 100টা নেতার মধ্যে 95টা আমার হাতে তৈরি করা নেতা, 95টা, আর যেই 15টা এসেছে আর এরাই খাচ্ছে। আর ওই ছেলেগুলো পুরো বাদ, সে ছেলেগুলো পুরো বাদ। আমি তো এই পার্টিটাকে তৈরি করেছি, সাকির হোসেন আর আমি, এটা কে জানে না।
রিয়াতের কোথায় রিয়াত? কে রিয়াত? ও কেউ চিনতো না, কেউ তো একটা প্রমোটার। 2019 সালে আসলো, তারপরে মানুষ মেনে নিয়েছিল, কারণ দিদির মুখ দেখে মানুষ মেনে নিয়েছিল। তাই ওর হাত ধরে এসে ব্লক সভাপতিত্ব তারপরে অ্যাকচুয়ালি রিয়াদ হোসেনকে দেখে তো ভোটটা দেয়নি, মমতাকে দেখে ভোট দিয়েছে। দিয়েছে মমতাকে দেখে। যে 294 আমি প্রার্থী, ব্যাস 294 আমি প্রার্থী, মানুষ ভোট দিল। আর মমতার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনও আছে। বিজেপি 50 বছরে, মমতা বন্দ্যোপাধ্যায় যা 15 বছরের কাছে 50 বছরে এত উন্নয়ন করতে পারবে না। তার প্রমাণ আজকে আপনারা দেখলেন হসপিটালে। আমি শুনলাম যে কি 2-1 জন হসপিটালে চলে গেছে, এই যে ভিড়ভাড়টাই। হ্যাঁ, কি জানি ওরা কি, আমি তো সব গুরুত্ব দিই না ওদের বিষয়ে। আচ্ছা, দিদির কাছ থেকে এলেন, দিদি কি বার্তা দিল আপনাদেরকে? বার্তা বলতে আমাদের কিছু বিশেষ প্রবলেম ছিল, ওর জন্য গিয়েছিলাম। জুল্লাসদাও গিয়েছিল, আমি তো সব ব্যাপার মানে যাইনি। ফার্স্ট দিদির বাড়ি প্রথম গেলাম, এর আগে আমি জানতাম না কালীঘাট কোনটা, শুনেছি কালীঘাট। তো ওখানে জুল্লাসদা বিভিন্ন রকম কথাবার্তা বললো। তারপরে বললো দেখো যে সমস্ত এমএলএ গেলছে এগুলো তো মানে গাদ্দ, আর অ্যাকচুয়ালি ভোগী টাইপের লোক। তবে তোমরা এই নিয়ে টেনশন করো না, জনগণের পাশে থাকো। জুলা থেকে বলে দিল জনগণের পাশে থাকো, কোনো অভাব বা কোনো প্রবলেম হলে পারে ডাইরেক্ট আমাদের এখানে ফোন করবে, আমরা ডাইরেক্ট স্বরাষ্ট্র দপ্তরকে বা কেন্দ্র অবধি নিয়ে যাব। আর আরও যদি কিছু প্রবলেম হয় ওটাকে লিখিত আকারে ফ্যাক্স নাম্বার কাউরিকে ফ্যাক্স করে আমাদের এখানে পাইলে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নেব, বা আমাদের জেলা নেতৃত্ব বা কেউ যদি থাকে ওইদিকে আমরা ফোন করে বলে দেবো। আপনার নাম এবং পরিচয়? আমার হচ্ছে আব্দুল মালিক। আপনি তৃণমূলের কোনো পদে আছেন? না, আমি কোন তৃণমূলের পদের সাধারণ কর্মী।